আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আমাদের কেমন বাংলাদেশ চাই আমরা এর ৮ম পর্বে আছি। আমাদের আজকের বিষয় হচ্ছে আগামীর বাংলাদেশে প্রবাসীদের প্রত্যাশা। আমার সাথে ২ জন অতিথি আছেন। জনাব নুরুজ্জামান বিশ্বাস আছেন কানাডা থেকে। উনি কানাডার টরন্টো মিউনিসিপ্যালিটির ল এনফোর্সমেন্ট অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। আমার সাথে আছেন আমেরিকা থেকে ফ্লোরিডা থেকে জনাব কামরুল হাসান রাজীব। উনি একজন ব্যবসায়ী, আইটি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ব্যবসায়ী। আ আ ধন্যবাদ আপনাদের ২ জনকে আপনাদের ব্যস্ত সময়ে আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদের ২ জনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমি আজকের বিষয় অনুযায়ী আমি আপনাদের ২ জনের কাছেই পর্যায়ক্রমে জানতে চাবো আরকি আমাদের আগামীর যে বাংলাদেশ, আমাদের আপনারা ২ জনই ভালো করেই জানেন যে আমরা বাংলাদেশে গত ১ বছরে একটা আ ট্রানজিশন আ পিরিয়ড এর ভিতরে যাচ্ছি আরকি। এ যে আমরা একটা দীর্ঘদিন একটা বাজে অবস্থার ভিতরে ছিলাম। তো এখন নতুন আমরা সবাই আশা করতেছি একটা নতুন বাংলাদেশে। সেক্ষেত্রে প্রবাসী হিসাবে আমাদের আশাটা কি থাকবে আগামীর বাংলাদেশে? আমি প্রথ আমি শুরু করতে চাবো জনাব নুরুজ্জামান বিশ্বাসের মাধ্যমে। অ্যা আপনি আপনার কাছে জানতে চাবো আগামীর বাংলাদেশে প্রবাসীদের প্রত্যাশা হিসেবে আপনি এজ এ প্রবাসী হিসাবে কি প্রত্যাশা করেন? বা কেমন আসসালামু দেখেন আলাইকুম। বাংলাদেশকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফয়সাল আমার সরাসরি স্টুডেন্ট। ধন্যবাদ আমার জি, সহ আলোচক। এবং ধন্যবাদ যারা দেশে বিদেশে যারা শুনছেন। আ প্রবাসী কনসেপ্টটা বলার আগে আমি জানি না কত সময় আমি ফয়সাল আমাকে দিবে। তো আমি ২ মিনিট একটু অন্যভাবে একটু ডিসকাস করতে চাই। একটা অবশ্যই, অবশ্যই। একটা কথা দিয়ে শুরু করি ১ম এ। যে প্রজাপতির প্রজাপতির পিছনে দৌড়াও না। ফুলের বাগান করো, প্রজাপতি নিজে থেকেই চলে আসবে। তো জি, আমার মনে হয় কনসেপ্টটা আমরা প্রবাসী এবং বাংলাদেশে এর মাঝে চলে আসে যে আমরা জি, আসলে সবাই ফুলের পিছনে দৌড়াচ্ছি। প্রজাপতি হয়ে আমরা দৌড়াচ্ছি, আমরা আসলে বাগান করতে চাই না। অর্থাৎ জি, আমরা দেশ থেকে দেশের বাইরে আসতে চাই প্রবাসী হিসাবে। আমরা এই মানুষগুলো দেশে থাকলে বা এই মানুষগুলো দেশের যদি তাদের শ্রম মেধা দিতে পারতেন, আমাদের দেশটাই একটা ফুলের বাগান হতে পারত। তো ওই জি, কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে এসে কিন্তু আমাদের দেশে প্রচুর প্রবাসী এই সংখ্যা এখন প্রায় কেউ বলে ২ কোটি, কেউ বলে ২ কোটি ছাড়িয়ে গেছেন। তো জি, প্রবাসী যদি আমরা একটু মানে এনালাইসিস করতে যাই, এখানে কয়েকটা ভাগে বিভক্ত। একটা গ্রুপ আসেন পরিবারের তাগিদে, নিজের ভাগ্য পরিবর্তনের কারণে। তো আমরা যাদেরকে সরাসরি আমরা অসম্মান মানে করব না আমি। যারা শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে কর্মরত আছেন, এই একটা গ্রুপ। দ্বিতীয় একটা গ্রুপ আছেন যারা শিক্ষার্থী হিসেবে দেশের বাইরে আসেন এবং শিক্ষার্থী হওয়ার পরে মানে তারা তাদের স্টাডি শেষ করার পরে কেউ দেশে ফিরে যান অথবা কেউ আবার বিদেশেই বা প্রবাসে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আরেকটা গ্রুপ আছেন যারা পরিবার পরিজন নিয়ে একটা সময় ভাগ্যোন্বেষণে বা নিজেকে পরিবর্তন করার জন্য দেশ ত্যাগ করেন, তারাও এক ধরনের প্রবাসী। তবে একটু মজার ব্যাপার হচ্ছে এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কেন প্রবাসে আসছেন, তো তারা সরাসরি বলে আমি তো আমার জন্য আসি নাই, আমি আমার সন্তানের ফিউচারের জন্য প্রবাসে এসেছি। এটা বাস্তব কিনা আমি জানি না, তবে বেশিরভাগের উত্তর কিন্তু এইটা। কিন্তু দেখা যায় জি, আসলে তারা প্রবাসী হওয়ার পরে বেশিরভাগেরই ফোকাস থাকে নিজের কেরিয়ার কিভাবে বিল্ড আপ করবেন। এখন এখানে আরেকটা গ্রুপ আছে যারা আমাদের দ্বিতীয় প্রজন্ম, যারা ওই যে দেশের মানে একটা পর্যায়ে দেশ ছাড়ছেন, তাদের সন্তান যারা আমাদের দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, এদের চোখে আবার দেখবেন তুমি বাংলাদেশে কিভাবে দেখো? তাদের দেখা এখন এরপর আরেকটা গ্রুপ আছে যারা সরকার পরিবর্তন হবার সাথে, সাথে অথবা সরকারে থাকার অবস্থায় বিরোধী গ্রুপ আসে, সরকার পরিবর্তন হওয়ার সাথে, সাথে অন্য গ্রুপ তখন আবার মানে বিভিন্ন কারণে দেশ ছাড়তে বাধ্য হন। জি, এর সাথে, সাথে আরেকটা গ্রুপ আছে যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা বা আমলা নিজের সুবিধার জন্য অনেক সময় দেশ ত্যাগ করেন। এই হচ্ছে মোটামুটি আমাদের দেশ থেকে যারা দেশের বাইরে আসেন সেই প্রবাসীর কনসেপ্ট গুলো। এখন আমি যদি বলি যে এদের ধারণা কি বা দেশ সম্পর্কে এদের চাওয়া পাওয়া কি, এদের সবার চাওয়া পাওয়া কিন্তু এক রকমের না। আপনি ওই যে জি, বিদেশে যে শ্রমিক যিনি দেশের বাইরে আসছেন ভাগ্য অন্বেষণের কারণে, তার যে চাওয়া, যে ছাত্র অবস্থায় দেশ ত্যাগ করে দেশের বাইরে আসছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, দেশের প্রতি তার চাওয়া, আবার যিনি এখানে এসে মানে পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে আসছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার চাওয়া পাওয়া এবং আমাদের ওই দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম তাদের চাওয়া পাওয়া
এবং যারা সরকারি কর্মকর্তা বা বিভিন্ন কারণে দেশ ছাড়ছেন তাদের চাওয়া পাওয়া এক রকমের না। তবে সবার চাওয়া পাওয়া ভিন্ন হতে পারে। এখন আমাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশের আমাদের সোসিও ইকোনমিক প্রোফাইল কি। এই সোসিও ইকোনমিক প্রোফাইল অনুযায়ী আমাদের চাওয়া পাওয়া হওয়া উচিত। একজন প্রবাসী শ্রমিক যখন দেশে যায় তখন তার চাওয়া পাওয়া ওই মানে বিশাল শীততাপ নিয়ন্ত্রিত কফি শপে বসে কফি খাওয়া না। তিনি চান এয়ারপোর্ট থেকে সুন্দরভাবে মানে কোনো ঝামেলা মুক্ত ভাবে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবেন, তারা আবার তাকে এসে নিয়ে যাবে। এটা আবার যখন একজন প্রতিষ্ঠিত প্রবাসী যখন দেশে যাবেন তার দ্বিতীয় প্রজন্মের ছেলে মেয়েকে নিয়ে, তার চাওয়া পাওয়া তিনি ঝামেলা মুক্ত ভাবে দেশে মানে আত্মীয় স্বজনের দেখা করবেন, তার যত মানে তার কিছু তো কাজ থাকতে পারে, এই কাজগুলো যাতে স্মুথলি করে আসতে পারেন। কারণ এখানে আমাদের দ্বিতীয় প্রজন্ম তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করে। প্রথম দিকে আমরা এটাকে মানে অতটা সিরিয়াসলি নেই না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে তারা এগুলো গুগল করে, আমাদের দেশ নিয়ে গুগল করে, তারা ওখানে গেলে কি কি দেখতে পারবে, কি কি অবস্থা ফেস করতে পারে, এগুলো নিয়ে তাদের নিজেদের মাঝে আলোচনা হয়। এখন তাদের চাওয়া পাওয়া কিন্তু ফোকাসটা ওই দিকে। এখন আমি ওই ফোকাসটাকে একটু বাদ দিয়ে আমি একটা ভিন্ন প্রসঙ্গে একটু আলাপ করে নেই। তো দ্বিতীয় প্রজন্ম আমাদের, তারা তো এই আমাদের দেশে কিন্তু প্রতিষ্ঠিত না, তারা এই বিদেশে প্রতিষ্ঠিত। তাদের আমাদের কি দরকার এটা অনেকে বলতে পারেন, আমি এটা অনেক জায়গায় অনেক ফর্মে শুনেছি যে যেই ছেলে মেয়েগুলো দেশের বাইরে চলে আসছেন তারা হয়তো অনেকে বাংলাও বলতে পারেন না, যে তাদের আমাদের কি দরকার। এখানে আমার একটা বিশাল আপত্তি আছে। এই ছেলে মেয়েগুলোকে আমাদের বেশি দরকার এই কারণে, কেননা তারা দেশের বাইরে প্রতিষ্ঠিত, নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তারা কিন্তু ওই পাসপোর্টে বিডি মানে বাংলাদেশ লেখাই থাকে তাদের, সে যে দেশের নাগরিকত্ব গ্রহণ করুক না কেন তার অরিজিন কিন্তু বাংলাদেশেই থাকে। তো যখন সে বিভিন্ন ফর্মে কথা বলে তখন কিন্তু তার একটু হলে দেশপ্রেম বা দেশের কথা চলে আসে। সে যদি আমাদের দেশকে যদি রিপ্রেজেন্ট করতে হয় বা মানে ওখানে উপস্থাপন করতে হয়, তাহলে দেশ থেকে যে অভিজ্ঞতা নিয়ে আসে সেই অভিজ্ঞতাটা ওইখানে প্রকাশ করে। আমি আরেকটু উদাহরণ দেই। বাংলাদেশে একসময় রোহিঙ্গা সমস্যা খুব বড় ধরনের সমস্যা ছিল। এখানে আমরা কানাডায় রাস্তাঘাটে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে এটা কেউ জানতো না যে রোহিঙ্গা কি, রোহিঙ্গা সমস্যাটাই কি। এটা কেউ মানে আগ্রহ নিয়ে আগায় না, আর কেউ শুনতেও চায় না। যখন আমাদের দ্বিতীয় প্রজন্মের ছেলে মেয়ে টরন্টো পার্লামেন্টের সামনে যখন দাঁড়িয়ে স্টিকার নিয়ে ইংলিশে কথা বললো, তখন দেখলাম এখানকার মিল ধরা CP24 তারা এটাকে প্রকাশ করা শুরু করলো। এরপর থেকে আন্তর্জাতিক মহলে এই আন্দোলনটা জোরদার হলো। আপনি আবার আসেন যদি 24-এর এই জুলাই আন্দোলনের কথা যদি বলেন, তো এখানে আমরাও যখন ওই প্রথম দিকে ওইরকম সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। তো আমার দ্বিতীয় প্রজন্মের ছেলে মেয়ে ইউনিভার্সিটি এখানে যারা পড়ে, আমার ছেলে পড়ে, আমি তাদের কাছে একবার জিজ্ঞেস করলাম, তখন দেখলাম তারা মুখ প্রথম যে মারা গেল আবু সাইদ, তো তার নামটা তেমন সুন্দর করে বললো এবং তার হাতটাকে দেখলাম প্রশস্ত করা। এটা ওরা দেখলাম ল অ্যান্ড অর্ডারে যে হাত প্রশস্ত করা মানে কি, এই সময় তাকে গুলি করে, তো এই গুলিটা করা তো মানে কখনো বৈধ না। ওরা কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং নেওয়ার পরে ওরা এখানে ওদের মতো করে বিভিন্ন জায়গায় এটা উপস্থাপন করছে। এমনকি আহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি দেশের বাইরে, বিশেষ করে কানাডা ইউএসএ তে, ওরাই আমাদেরকে ফর্ম গুলো পাঠাইছে যে আপনারা এইভাবে ফর্মটাকে পাঠাই আপনাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে এটা পাঠান। তো এটা সংসদে পাঠানোর পর তারা কিন্তু এটাকে নিজেদের মধ্যে করে তাদের মধ্যে ডিসকাস করছে। ডিসকাস করার পরে দেখছে যে না, এটা ইলিগাল। একজন দেশের মানুষ তার নিজের ফোর্সের সামনে যখন হাত প্রশস্ত করে দাঁড়ায়, আমি যদি ল অ্যান্ড ফোর্সে কাজ করি আমিও জানি যে হাতটা কতটুকু প্রশস্ত করলে তখন তাকে ইউজ অফ ফোর্স ইউজ করা যায় বা করা যায় না। তো তার হাতটা যেভাবে ছিল এখানে ইউজ অফ ফোর্স ইউজ করা একদম জিরো, মানে করার কোনো প্রশ্নই আসে না। সেইখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমাদের দ্বিতীয় প্রজন্মকে আমাদের দরকার আছে। এই কারণে দরকার, কেননা দেশের যে বর্তমান সিচুয়েশন, সেটা মানে গভর্নমেন্ট যদি কোনো মানে খারাপ কাজ করে বা ইলিগাল কাজ করে, এটাকে দেশের বাইরে ফুটিয়ে তোলার জন্য আমাদের চেয়ে আমাদের দ্বিতীয় প্রজন্ম সবচেয়ে বেশি অগ্রগামী। এই জন্য আমাদের তাদেরকে দরকার আছে। এই জন্য আমি বিভিন্ন পয়েন্টে ভাগ করলাম যে আসলে কারা প্রবাসী, কোন কোন ক্ষেত্রে কার অবদান কতটুকু, কার কেমন প্রত্যাশা থাকে। এখন এখানে প্রত্যাশা সবারই সব রকমের এক রকমের হয় না, হওয়ার কথাও না। আমাদেরকেও চিন্তা করতে হবে, দেশের দেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা করতে হবে। আর আমাদের দেশে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমরা সিভিক রেসপন্সিবিলিটিটাকে অ্যাভয়েড করে যাই। আমরা সিভিক রাইটটাকে সবাই ফোকাস করি যে এইটা আমার রাইট, এইটা আমার রাইট, এইটা আমার রাইট। কিন্তু আপনার রাইট নিতে গেলে তো আপনার কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি একজন প্রবাসী, আমি জানি যদি এখানে স্নো পড়ে, স্নোফলের পরে রাত 12টা হোক, 3টা হোক, যতটা রাইট হোক, দেখা যায় রাস্তা 4 কিলোমিটার বা 5 কিলোমিটারের মাঝে কেউ নাই, আমি গাড়ি ড্রাইভ করে আসতেছি, হঠাৎ করে রেড সিগন্যাল পড়লে আমি কিন্তু এখানে দাঁড়াই। আমার আশেপাশে আমি জানি 5 কিলোমিটার মাঝে কিন্তু কেউ নাই, কিন্তু তারপর আমি দাঁড়াই। কেন দাঁড়াই?
আমার এখানের সিভিক রেসপন্সিবিলিটি এরকম যে আমার এখানে এখন দাঁড়াতে হবে। আবার আমাদের দেশে দেখেন, আমি যে এই প্রবাসীগুলোর কথা যে বিভিন্ন ক্লাসিফিকেশনের কথা বললাম, এরা যখন দেশের বাইরে আসেন, আমি দেখছি এলিভেটরের সামনে তারা লাইন দিয়ে দাঁড়ায়, বাসে উঠে লাইন দিয়ে উঠে, তারা কোথাও যাবে লাইন দিয়ে ওই দেশের ওই সিস্টেমটা ফলো করে। যখন গাড়ি ড্রাইভ করে তারা দেখি একদম ওই রকম, কোনো হর্ন দেন, একদম ভদ্রভাবে গাড়ি ড্রাইভ করে। কিন্তু এই লোকটাই যখন দেশে থাকে তারা ওই দেখি যে আমাদের বাংলাদেশের ওই ট্রেন ফলো করে, ওই ট্রেন ফলো করা শুরু করে। আমি অনেকে ভিডিও দেখলাম, আমি দেখে বললাম যে আপনি যেখানে গাড়ি চালিয়ে গেলেন এটা তো রং ছিল, বললো বাংলাদেশ তো এগুলো মানে না। এই যে আমাদের রাইটস এবং রেসপন্সিবিলিটি আমরা যখন বলতে যাই, তো আমরা সবসময় আমাদের রাইটসটা হাইলাইট করি, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিটা আমরা হাইলাইট করি না। এইটা মনে হয় বেশি হাইলাইট করা উচিত, কারণ আমাদের দেশে এই জিনিসটার খুব অভাব। আর একটা কথা বলে আমি বাইকে দিব, আমাদের এখানে 90-র দশকে যখন এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট দেওয়া হতো, তখন একজন ভাইয়েরকে আমি চিনতাম, তার ছবিটা আমি থেকে দেখেছি, তিনি কোথাও বোর্ডে স্ট্যান্ড করা। জি। উনি এখানে দেখলাম মলিন কাপড় চোপড় নিয়ে বেশ হাঁটতেছে, উনি বুয়েট থেকে পাশ করা। তো তার সাথে সরাসরি কথা হয় না, তার এক ফ্রেন্ডের মাধ্যমে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ভাই তো দেশে খুব ভালো অবস্থানে ছিল, এইখানে এসে উনি তো দেখলাম যে অতটা সুন্দর লাইফ লিড করে না, তারপরে এখানে কেন? তো পরে বললো তুমি ওনার সাথে কথা বলতে বলো। তো একদিন যাই হোক, আমরা একদিন মিলিত হলাম, কথা বললাম, কথা প্রসঙ্গে তাকে ওই আমি জাস্ট ওইভাবে সরাসরি বলতে পারি না, তারপরে বললাম যে ভাই দেশে ভালো ছিলেন। তো পরে ওনার কথাটা ছিল যে ভাই দেশে ভালো ছিলাম, কিন্তু এইখানে আসার পরে আমি যা করি, আমি সন্ধ্যার পরে বাসায় এসে নিশ্চিন্তে ঘুমাইতে পারি। আমি জানি আমার ল অ্যান্ড অর্ডার মানে আমার ওইরকম আমাকে ডিস্টার্ব করবে না। আমার এখানে খাদ্যের নিরাপত্তা আছে। আমার নিশ্চিত বিশ্বাস আছে যে আমি জীবনের শেষ বয়সে যদি আমি কখনো নিঃসঙ্গ হয়ে যাই বা নিঃশেষ হয়ে যাই, আমি বিনা চিকিৎসায় মারা যাব না, আমি না খেয়ে মারা যাব না, অন্তত আমি হোমলেস মানে একটা ছাদের নিচে থেকে মারা যেতে পারবো। এই বিশ্বাসটা আছে বলেই এই দেশে থাকি, আমি এখানে কষ্ট করতে রাজি। বাংলাদেশ আমাকে এই নিরাপত্তাটুকু দেব, বাংলাদেশ আমাকে এই সুযোগটুকু দেব যে আমি একদম নিঃস্ব থাকা অবস্থা আমি সমস্ত ধরনের ট্রিটমেন্ট পাবো, আমি আমার খাবারের নিরাপত্তা পাবো, আমি আমার চিকিৎসার নিশ্চয়তা পাবো, আমি অবশ্যই দেশে থাকবো। আমি আইটুকু কাছে রাখি, আর পরবর্তীতে জি, হয়তো আমরা অ- অ- জি অবশ্যই। জনাব কামরুল হাসান রাজীব, আপনি যদি একটু বলেন আগামীর বাংলাদেশে আপনার প্রত্যাশা আর কি। আমাদের জনাব নুরুজ্জামান অনেক কিছুই ডিফাইন করেছেন, প্রবাসীদের ক্যাটাগরিটাও ডিফাইন করেছেন, দ্বিতীয় প্রজন্মর প্রয়োজনটা ডিফাইন করেছেন, কিছু সিভিক রেসপন্সিবিলিটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটি, আমাদের যে রেসপন্সিবিলিটি গুলি আমরা আশা করি প্রবাসে কেন থাকি আর কি, বা এখানে কেন স্থায়ী হয়ে যায়, যে যে কারণে আসি আর কি। আপনি কি মনে করেন আর কি আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আগামীর বাংলাদেশটা কিরকম হইলে হয়তো আমাদের দ্বিতীয় প্রজন্মটা বাংলাদেশের প্রতি একটু আহ, এখন হয়তো বিমুখ থাকে, আর এটা হয়তো তত বিমুখ থাকবে না। ধন্যবাদ ফয়সাল। ফয়সালের এই অনুষ্ঠান সুবাদে যারা শুনছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। ধন্যবাদ আমার সহালোচক এবং ওনাকেও শুভেচ্ছা। তো এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলতে পারে আনন্দিত, এবং যারা শুনবেন পরবর্তীতে। তো আমরা যেহেতু বিদেশে থাকি, সেজন্য আমাদেরকে প্রবাসী বলে। তো প্রবাসীরা আমরা বাংলাদেশকে কেমন দেখতে চাই, এই অনুষ্ঠানে ফয়সাল এরকম একটা জিনিসই হয়তো আয়োজন করার চেষ্টা করছে। তো যাই হোক, আমাদের পরিচয় পর্বেও যার যার সাবজেক্ট ম্যাটার স্পেশালিটি যেটা, সেটা আমাদের আলোচনা পরিচয় পর্বে ফয়সাল দেওয়ার চেষ্টা করেছে। তো তার মানে হলো আমি এই সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট না, কিন্তু যেহেতু আমি প্রবাসে আছি, সেহেতু হয়তো একজন প্রবাসী হিসাবে আমাদের বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই সেইটা হয়তো আলোচনা করতে পারবো। তো জি, থ্যাংক ইউ। আমাদের আসলে যদি আমরা খুব আমাদের এই আজকের আলোচনার বিষয়কেই যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে প্রবাস, বাংলাদেশ এবং কেমন দেখতে চাই, এই তো তিনটা পার্ট।
জি, তাহলে আমার সহ-আলোচক বলে গেছেন যে আমরা যারা প্রবাসে আছি বাইরে, আর একটা রাষ্ট্র ব্যবস্থা বা বাংলাদেশ বা দেখতে চাওয়া, তার সাথে অনেক কিছু সম্পৃক্ত। আমি প্রথমেই বলতে চাই যে এই যে আমরা দেখতে চাই, ফয়সাল চায় বা আমি চাই বা বাংলাদেশে যারা আছে তারা দেখতে চায় আমাদের মাতৃভূমিকে, এইটা কেন? এটা হলো আমাদের মাতৃভূমির প্রতি প্রীতি, ভালোবাসা। তো এই যে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, এটা হলো সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিস। এটাকে কাউকে শেখাতে হয় না, যেটা ন্যাচারাল বলে। ন্যাচারাল, বাই ন্যাচারাল আমরা আমাদের দেশের প্রতি আনুগত্যশীল এবং দেশকে ভালোবাসি। এটা হাজার হাজার বছর ধরে মানব জাতির সভ্যতায় এটাই। মানুষ তার মায়ের জন্য হয়তো মারা যায় না, কিন্তু মানুষ তার দেশের জন্য আত্মহুতি দিতে প্রস্তুত থাকে, সদা প্রস্তুত থাকে। হাজার বছর যাবত হয়ে আসতেছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। সো এটা সৃষ্টির সৃষ্টিকর্তার সৃষ্টি এরকম যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং সেই দেশের ভালোবাসার জন্য আমরা আত্মহুতি দিতেও প্রস্তুত। তো এই যে দেশকে ভালোবাসি, এর জন্য আসলে আমার স্পেশালিটি কোনো কিছু না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসছে, আলহামদুলিল্লাহ। জি, এখন যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র ব্যবস্থা, তাই তো? বাংলাদেশ একটা দেশ, যেটা মানে আমরা স্বাধীন হয়েছিলাম 1971 সালে। কিন্তু এই জনপদটা মাত্র এই 50-55 বছরের না, এই জনপদটা হলো হাজার বছরের একটা সভ্যতা। আমাদের বাপ দাদা 14 পুরুষ ওখানে আরো হাজার হাজার বছর যাবত বসতি করে আসতেছে। এটা কোনো নতুন সভ্যতা না। এই দেশটা যে স্বাধীন হয়েছে তারপরেই আমরা সভ্যতাটা অ্যাডপ্ট করছি, এরকম না, তাই না? এই জাতি আমরা হাজার বছরের জাতি, এবং পৃথিবীর অলমোস্ট সমস্ত জাতির সংমিশ্রণ আছে আমাদের এই বাংলাদেশের জাতিতে, যেটা অন্য দেশের মধ্যে এটা পাওয়া যাবে না, খুব একটা পাওয়া যাবে না। জি, কারণ হলো আমাদের দেশ হয়তো এত স্বয়ংসম্পূর্ণ ছিল বা এত পরিমাণে উর্বর ছিল, যে জন্য সমস্ত পৃথিবীর মানুষ ওখানে গিয়েছে ব্যবসা করার জন্য, ওখানে মানুষকে ভালোবেসে থেকে গিয়েছে, বসতি করেছে। আবার আমাদের দেশের মেয়েরাও অন্য পুরুষদেরকে ভালোবেসে আবার সন্তানও দিয়েছে, যে জন্য আমাদের ওখানে বহু প্রজাতি। তো এই হলো আমার দেশ, তাই তো? জি, এখন যদি বলি যে আমরা যারা প্রবাসী, তারা প্রবাসী, আমার সহ-আলোচক বলে গেছেন, ওনার সাথে আমি একমত, এবং সেই সাথে সাথে আমি জাস্ট বেসিক ফান্ডামেন্টালস বলবো। জি, আমরা প্রত্যেকেই দায়বদ্ধ, সামাজিকভাবে আমরা দায়বদ্ধ, তাই তো? তো আমরা যাই করি না কেন, আমরা চিন্তা করি মানে আমি কে, আমি কেন, আমি আমি মানে আমি কি আমার পারপাসটা সার্ভ করতেছি? জি, তো যদি সৃষ্টিকর্তার সৃষ্টির ভঙ্গি থেকেও আমরা দেখি, তাহলেও আমরা একজন মানুষ হিসেবে আমরা মানুষের মতো আচরণ করব, এবং সৃষ্টিকর্তা আমাদেরকে যেই উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করছেন, সেই উদ্দেশ্যগুলি আসলে আমরা ফুলফিল করতে পারতেছি কিনা বা ব্যালেন্সিং আকারে অন্তত করতে পারছি কিনা, এই নিক্তিতে দেখার চেষ্টা করি, তাই তো, একজন হিউম্যান হিসাবে। জি, তো রাষ্ট্রের নাগরিক হিসেবে অবশ্যই রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, এবং রাষ্ট্রেরও আমাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। জি, তারও পূর্বে আমরা একজন হিউম্যান হিসেবে আমরা মানুষ হিসেবে আচরণ করতেছে কিনা, রাষ্ট্র ব্যবস্থায় এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমার সহ-আলোচক বলে গেছেন যেটা, যে আমাদের রাইটস অ্যান্ড সিভিক্স রাইটস অ্যান্ড আমরা যে রাষ্ট্র থেকে চাই, তো আসলে একজন নাগরিক হিসেবে আমরা সেটা দায়িত্ব পালন করতেছি কিনা। জি, তো এখন আমরা এখানে যারা আলাপ করছি, আমি হয়তো পৃথিবীর একটা উন্নত দেশে আছি, নুরুজ্জামান সাহেব কানাডাতে আছেন আর একটা উন্নত দেশে, ফয়সাল ইতালিতে আছে আরো একটা উন্নত দেশে। সেই দেশে থেকে আমার দেশকে আমি কিভাবে দেখতে চাই, তো অবশ্যই সেটা আমরা বলতে পারি, কিন্তু সেই চাওয়ার সাথে
সামঞ্জস্য বা সেই চাওয়ার সাথে অনেক কিছু সম্পৃক্ততা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ জি, রাতারাতি যদি আমার দেশ আমেরিকা না, আমার দেশ বাংলাদেশ। আমেরিকার জি, সভ্যতা 300-400 বছরের। সে একটা জি, মাল্টি কালচারাল, এবং সে একটা মানে আইন দ্বারা প্রসিদ্ধ একটা রাষ্ট্র। তো সেটা তো আমার দেশ না। আমার দেশ তো হচ্ছে সভ্যতা সমৃদ্ধ, হাজার বছরের পুরানো একটা সভ্যতা। হ্যাঁ, জি, সেখানেও আমরা রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনায়, রাজ আহ, মানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক যে দল বা সরকার গঠনের জন্য সেখানে হয়তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা অ্যাডপ্ট করছি, বা যেসব সাধারণত অ্যাডপ্ট করে। তো ওটা হলো রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামোগত যেই চাওয়াটা। আমি হয়তো ওই জায়গাটাতে আরো পরে আসতে চাই। তো এখন আমি আসি আমাদের আলোচনায়, মানে আমরা কি চাই। তো আমাকে যদি বলা হয় যে আমরা কি চাই, অবশ্যই আমার রাষ্ট্র থাকুক দুধে ভাতে, তাই না? আমি সেইটাই চাই। জি, আমার বাংলাদেশ থাকুক জীবনানন্দের বাংলাদেশ, আমার বাংলাদেশ থাকুক উর্বর সমৃদ্ধ বাংলাদেশ। এটাই আমার চাওয়া। তাহলে যদি আমার সেটা চাওয়া হয়, তাহলে সেটাকে যদি আমরা একাডেমিক ভাবে ক্লিয়ারিফাই করার চেষ্টা করি, তাহলে কি হলো? আর্থ সামাজিক, অর্থনৈতিক মুক্তি, আর্থ সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, বৈদেশিক সম্পর্কের মুক্তি, শিক্ষার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, মানুষের বসবাসের নিশ্চয়তা। অবশ্যই এই যেই মানুষের মৌলিক জিনিসগুলি আছে, সেই মৌলিক জিনিসগুলির সাথে সাথে সে বাকি আর সমস্ত কিছুতে আমরা উন্নত করব, বাকি উন্নত রাষ্ট্রের মতো। এটাই আমাদের চাওয়া। ভেরি সিম্পল, ইজি। কিন্তু এই সিম্পল বা ইজি জিনিসটাকে করার সবাই আমরা চেষ্টা করছি। সেখানে রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকতেছে তারা করছে, রাজনৈতিক যারা দল আছে তারাও করতেছে, রাজনীতি যারা করছে তারাও করছে। অবশ্যই তাদের প্রচুর পরিমাণে অবদান আছে, এবং আমি এই অনুষ্ঠানের মারফত এই সকল যারা আমাদের দেশকে এত এই পর্যায়ে আনার জন্য আত্মদান করছেন, সবাইকে এই অনুষ্ঠানের মারফত আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আজকে আমাদের বাংলাদেশ যে জায়গায় আসছে, সেটার জন্য হাজার হাজার মানুষের আত্মদান, হাজার হাজার মানুষের আহ, ত্যাগ তিতিক্ষার প্রতিফলে আমরা একটা মানে গ্রিন একটা পাসপোর্ট পেয়েছি, মানে একটা সবুজ পাসপোর্ট পেয়েছি। আর এই সবুজ পাসপোর্টটা ছিল বলেই আজকে আমার একটা লাল পাসপোর্ট, তাই তো? জি, তো তাহলে আমাকে বলতে হয় যে আসলে তাহলে বাংলাদেশ কি। আমরা সবাই জানি আমরা বাংলাদেশের সন্তান, আমরা কে না জানি। জি, আর যারা জি, শুনছে তারাও জানে, তো তাদেরকে বলার জি, কোনো কিছু নেই। কিন্তু আমার দায়িত্বর জায়গা থেকে আমি যেটা মনে করি যে আমার বাংলাদেশ কি, জি, সেটা আমাকে একটু মানে দুইটা একটা সেন্টেন্সে বলা দরকার। জি, আমি মনে করি আমার বাংলাদেশটা হলো সাধারণ মানুষের বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, বাঙালিদের বাংলাদেশ, যাদেরকে বলে বাঙালি। ভেতো বাঙালি বলতে আমি শব্দটাকে ক্লিয়ার করতেছি, মানে ভাত খায় যে বাঙালি, ভীত না, ভেতো, জি, যারা ভাত জি, খায়, তাই তো? জি, এই বাঙালি। বাঙালি মানে এই 30-35টা টিভি চ্যানেলে 15-20টা লোক টক শো করে, এইটা বাংলাদেশ না। ওরা যেগুলা বলতেছে এটা বাংলাদেশ না। বাংলাদেশ মানে হলো আমার সাধারণ মানুষ, জি, যারা যারা এই বাংলাদেশের মানে আবহমান বাংলাদেশের কৃষ্টি, কালচার, সমস্ত কিছু তারা তাদের মাঝে বহিত হয়। জি, তাহলে বুঝতে হবে, তাহলে এই আমি যাদের কথা বলতেছি তাদের বৈশিষ্ট্য কি। আমাদের বাঙালিদের যে বৈশিষ্ট্য আছে, অসাধারণ বৈশিষ্ট্য, যা পৃথিবীর কারো সাথে সামঞ্জস্য করা যাবে না। এবং আমাদের বৈশিষ্ট্য এত উন্নত বৈশিষ্ট্য, যেটা আমরা সমস্ত পৃথিবী ঘুরে দেখছি যে আসলেই তাদের বৈশিষ্ট্য অসাধারণ। সেই জি। অসাধারণটা কি? তারা তো খুব সহজ সরল।
জি, জনাব রাজ, ১ মিনিট জনাব নুরুজ্জামান আমাদের মনে হয় শুনতে পাচ্ছেন না ঠিকভাবে। এখন কি শুনতে পাচ্ছেন ঠিকভাবে? জি, বুঝতে পারছি, হ্যাঁ, ক্লিয়ার এখন। সরি আমি ইয়ে করি। জি। তো আমাদের বাঙালিদের অনেক বৈশিষ্ট্য আমরা সবাই জানি, কিন্তু আমি জাস্ট মানে ৩টা প্রধান বৈশিষ্ট্যের কথা বলবো। যে জি, আমাদের বাঙালিরা আমরা স্বাধীনতা প্রিয়, খুবই সহজ সরল এবং ধর্মপরায়ণ জি, মুসলিম বাঙালি, তাই তো? এই তো আমাদের বৈশিষ্ট্য। জি, বাঙালির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো সে স্বাধীনতা কামী, সে খুব জি, সহজ সরল এবং তারা বাঙালি মুসলমান। মুসলমান বললে আবার মানে আলাদা জিনিস, বাই কনটেক্সট অন্য আলাদা আলোচনায় কোন একদিন বলা যাবে, কিন্তু আমরা হলাম বাঙালি মুসলমান। তাহলে এই বাংলাদেশটাকে যারা স্বপ্ন দেখবে উন্নত করার, সেটা আমি বিদেশে থেকে করি বা বাংলাদেশে যারা রাষ্ট্র ব্যবস্থায় আছে তারা থাকুক, বা রাজনীতি যারা করতেছে তাদের কাছে জি, অবশ্যই আমার অনুরোধ থাকবে, অন্তত এই ৩টা জিনিস মাথায় রাখতে হবে। যে আমার বাঙালির বৈশিষ্ট্য কি? আমার বাঙালির বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হলো যে তারা সাধারণ মানুষ, স্বাধীনতাকামী, তারা জি, মুসলমান, তাই তো? তারা জি, প্রথমত তারা খুব সহজ সরল, স্বাধীনতাকামী এবং আপনার মুসলমান। ভেরি সিম্পল, ইজি। এই ৩টা জিনিস যদি মানুষ, আমি আমি দেখি মানে এই এই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের বা রাষ্ট্র ব্যবস্থায় যারা আছে তাদের মাঝে দেখি যে ওনারা ভুলে যান আমাদের বাংলাদেশের মানুষের এই আহ, আহ, সাধারণ এই বৈশিষ্ট্যগুলি। এবং জি, আমাদের এই যে দেশের উন্নয়নে আজকে দেশ এতটা এই যে পর্যায়ে আসছেন, এই পর্যায়ে যে এই সাধারণ মানুষগুলির যে অবদান, এবং তারা কখনো বিট্রে করেনি, আমাদের এই সাধারণ মানুষগুলি কখনো বিট্রে করেনি। সেই আর্য অনার্য থেকে শুরু করে ৭১-এর আর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ ২০২৫ সাল অবধি যখন যে জায়গা যেভাবে দরকার হয়েছে, সেই জায়গা জি, এই সাধারণ মানুষগুলি ঠিক ছিল। তাহলে দেখলাম যে একটা দেশের মানুষগুলি ভালো, সে দেশের সবকিছু ভালো। এবং আরো একটা চমৎকার জিনিস আমার বলতে হয় যে আমরা যারা বিদেশে থাকি, আপনারা দেখছেন হয়তো বা লক্ষ্য করছেন যে একটা দেশের উন্নয়নের অন্তরায় সাধারণত হয় সে দেশের আবহাওয়া বা জলবায়ু। জি, তো সেখানে আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ু এতই উর্বর যে একটা পাখি যদি মল ত্যাগ করে সেইখানে একটা বিচি পড়লে সেইখান থেকে একটা, তা আমাদের দেশ তো একটা সোনার দেশ, তাই না? একটা সোনার দেশ। এদেশের মানুষ ভালো, এদেশের মানুষের পরিশ্রমী, এদেশ উন্নত না হওয়ার কোনো রিজন নাই, একটা কোনো রিজন নাই। যদি প্রাকৃতিক ভাবে দেখায়, মানুষের বৈশিষ্ট্য ভাবে দেখে, তাহলে এই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা, উন্নয়নকে থামায় দেওয়ার একটা কোনো বৈশিষ্ট্য নাই। তাহলে বলতে হবে তাহলে আমাদের অন্তরায় কি, তাহলে আমাদের উন্নয়নের অন্তরায় কি? যদিও আমাদের আলোচনা খুব সংক্ষিপ্ত, এবং কিন্তু যে জি, টপিকস, সে টপিকসটা নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। তো জি, আমি এই জায়গাতে ছেড়ে দিব অল্প 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 করে বলে যে আসলে আমাদের জি, অন্তরায় অনেক। সেই অন্তরায়েরও দুই একটা অন্তরায় বলবো, জি, যে আমাদের হয়তো পরবর্তী আলোচনায় ইয়ে করবে। আসলে একচুয়াল আমরা যারা মনে করি যে আহ, দেশের উন্নয়ন এদের মাঝে, আসলে তা না। আসলে বাংলাদেশের উন্নয়নের অন্তরায় এরা, এই যে গুটি কয়েক শিক্ষিত লোকজন আছে, জি, এই শিক্ষিত লোকজন এর মাঝে সব থেকে বদ মানসিকতা বিরাজমান। আমি জি, সবাইকে বলতেছি না, কিন্তু অধিকাংশ অধিকাংশ আমাদের দেশের যারা এই ভেতো বাঙালি, আপনার পরিশ্রমী সাধারণ মানুষ, লুঙ্গি পরে জমিতে কাজ করে, যারা দিন আনে দিন খায়, তারা তাদের জায়গাতে সব তাদের বৈশিষ্ট্যগত দেশ উন্নয়নে তারা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। কিন্তু আপনি দেখেন যত রাজনীতিবিদ, শিক্ষিত মানুষ যারা একটু স্যুট কোট প্যান্ট টাই পরা শিখছে, এখন ক্যামেরার সামনে আসে, টিভিতে যায়, এগুলি সব বদমাস। সরি টু সে, আমি কাউকে ইন্ডিকেট করতেছি না, তো আমাকে জি, মাফ করবেন। কিন্তু জি, বদমাশ আমি আসলে ওনাদেরকে পার্সোনাল ইন্ডিকেট জি, করতেছি না, কিন্তু জি, ওনাদের জি, কার্যক্রমগুলি। আপনি ওভারঅল দুর্নীতিবাজদের বলছেন আর কি, যারা না দুর্নীতি করছে না আর কি, না শিক্ষিত ফয়সাল, তুমি দুর্নীতিবাজ। দুর্নীতি কাকে বলবা?
দুর্নীতি কাকে বলবা? তুমি সুনীতিতে থেকেই তো তারা এইগুলি করে, তাই না? এবং জি ইনায়ে বিনায়ে তুমি তো তুমি তো আমাকে জানো, আমার তো খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে যে রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। যারা জি যারা কর্পোরেটের টপ গ্রুপ কোম্পানি ইয়ে বলো, এই মিডিয়া জগৎগুলি বলো, পেপার জগৎগুলি বলো, এরা তো শিক্ষিত মানুষ। প্রফেসরগুলি বলো, জি এরাই তো শিক্ষিত মানুষ, তাই না? কিন্তু জি তাদের ফাইনাল ডেস্টিনেশন কি? জি একটা একটা সরি, আমি আরেকটা মিনিট নেবো, যদিও এটা সাবজেক্টের জি ইয়ে না, কিন্তু মানে এই জিনিসটা চলে আসছে। জি তুমি দেখো, আমরা আজকে বলতেছি যে মানুষের জন্মগত দেশের প্রতি মানে আনুগত্য স্বীকার করা মানুষের জন্মগত সৃষ্টিকর্তার সৃষ্টি, আমরা সেই কথা বলতেছি। জি একটা দেশের সর্ব একটা দেশে, আমরা বিভিন্ন দেশে থাকি, তোমরা জানো, একটা দেশের সব থেকে খারাপ গর্হিত কাজ কোনটি? সে দেশের সাথে যদি কেউ চিট করে, তার মানে আমি এই দেশের নাগরিক হয়ে যদি অন্য দেশের এজেন্ট হই, তাহলে ওই দেশের সব থেকে ঘৃণিত কাজ হলো এইটা, তাই না? জি এবং এর বিচার হলো তাকে কোনো বিচার ছাড়া ফায়ার দেওয়া, মেরে ফেলা। এর জন্য কোনো আইন নাই। কিন্তু জি বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে? বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে তুমি যাই কিছু করো না কেন, লাস্ট পর্যন্ত তুমি এজেন্ট। এজেন্ট যদি না হইতে পারো, তাহলে তুমি পেপারের সাংবাদিক মানে সম্পাদক হও, এতগুলি পেপারের সম্পাদক, শেষ পর্যন্ত কি তুমি কোন দেশের এজেন্ট? তুমি পলিটিশিয়ান হও, তাহলে তুমি পলিটিক্সের বড় এই রাঘব বোয়ালের পাঁচজনের মধ্যে থাকবা না যদি কিনা তুমি অমুক দেশের এজেন্ট না হও, তাই না? তুমি জি গ্রুপ অফ কোম্পানিজ করো, তুমি যা কিছু করো না কেন, লাস্ট পর্যন্ত তোমাকে এজেন্ট হইতে হবে। জি জঘন্য! কি কি মানে আমি আমি খুবই মানে দুঃখিত যে এই রকম, কিন্তু এটা আমার বাংলাদেশের মানুষ না, এরাও আমাদের বাংলাদেশের মানুষ না। যারা জি এই কাজগুলি করতেছে তারা এই আমার বাংলাদেশের মানুষ না। আমাদের, আমি দেখেছি, তোমাকে আরো জঘন্যভাবে যদি উদাহরণ দেই, আমি দেখেছি মানুষ তার অভাবে অনটনে, তার অভাব অনটনে তার নিজের ওয়াইফকেও বিসর্জন দেয় বা চরিত্র বিকাতে আমি নিজে দেখেছি। কিন্তু তার মাকে কেউ বিক্রি করে, এটা আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু আমার খুব দুঃখ লাগে যখন দেখি আমার দেশ মা সমতুল্য তাকে বিক্রি করতে এই শিক্ষিত মানুষগুলা বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। আমি ধিক্কার জানাই সেই সব লোকের প্রতি, আর সেলুট জানাই আমার দেশের সেই সব সাধারণ লোকের প্রতি যারা এই দেশ গঠনে আবহমান বাংলায় জনপদে হাজার বছর যাবত ওখানে টিকে আছে। তারা ন্যায়কে ন্যায় বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। সরি, জি আমি একটু হয়তো না আহ, না, তোমাদের অবশ্যই এক্সপেকটেশন কি ছিল অনুষ্ঠানে আমি জানি না। আমি না, না, অবশ্যই আপনি যা বলেছেন ওভারঅল একটা সামারি তো দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আবারও আপনার কাছে শুনবো, মানে আপনার যে প্রত্যাশাটা কি থাকবে আগামী বাংলাদেশে। জনাব নুরুজ্জামান, আপনি শুনছিলেন জনাব কামরুল হাসান রাজীবকে। উনি অনেকগুলি জিনিসই মৌলিক অধিকারের কথা বলছিলেন। পাশাপাশি যেটা আমরা মানে সহজ ভাষায় যদি বলি, আমাদের সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণের কথা বলছিলেন, যার দ্বারা দেশটা টিকে আছে এবং যার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, সেটাই হচ্ছিল শিক্ষিত শ্রেণী, যেটা যারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, তারাই বেশি হয়তো দেশের সাথে চিটিং করছেন আরকি। তো আমরা পরবর্তী আরেকটা কনক্লুশন এ যাবো। তার আগে আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাচ্ছিলাম আরকি। ধন্যবাদ কামরুল ভাই, অনেকগুলো পয়েন্ট খুব সুন্দরভাবে বলেছেন। আমি ওই পয়েন্টগুলোতে আর যাচ্ছি না তাইলে আর। আমি একটু জি, অন্য জি, জি, আর আজকের পয়েন্টও আছে যে আসলে একজন প্রবাসী হিসেবে বাংলাদেশকে আমি কিভাবে চাই। তো আসলে জি, এটা বড় একটা বিষয়, এটাকে সংক্ষেপে বর্ণনা করা যায় না বা জি, একদিনের লেকচারও এটা হয় না। আমি জানি না এটা ফয়সাল মানে কন্টিনিউ করবে কিনা। আমি আজকে শুধু প্রবাসীদের ভূমিকাটা দিলাম যে প্রবাসী কি, কারা জি, প্রবাসী, আমাদের কি করা জি। এটা সম্পর্কে। তো এরপর আমি আসলে একজন প্রবাসী কতটা এক্সপেক্ট করে দেশ থেকে এর সম্পর্কে আমি একটু কিছু বলি, যেহেতু কামরুল ভাই অনেক ব্যাপারগুলো খুব জি, সুন্দরভাবে। একটু যদি একটু পয়েন্ট আউট করেন আরকি, যে আসলে মানে কোন, কোন বিষয়গুলিতে একদম বেসিক জিনিস। আসলে আমরা মানে পারবো না একদিনে আমাদের দেশটাকে এভাবে মানে হয়তো ইউরোপ বা আমেরিকার মতন করে ফেলতে। হয়তো আমাদের ইচ্ছা করে যে কোনো জাদুর মানে আলাদিনের চেরাগ, জাদুই চেরাগ পাইলে হয়তো এই জিনিসগুলি করতাম। জাস্ট বেসিক কি, কি জিনিসগুলি হইলে মানে এট লিস্ট মানে
কিছুই যদি না হয়, তারপর যে বেসিক এই জিনিসগুলি লিস্ট হওয়া উচিত। আগামীর উম, যে সরকারি আসুক আর কি দায়িত্বে, তারা যেন বেসিক এই জিনিসগুলি আমাদের প্রবাসীদের জন্য করে অথবা দেশের জন্য করে, বা প্রবাসীদের জন্য যদি নির্দিষ্ট কিছু করে থাকে সেক্ষেত্রে। তাহলে এই পয়েন্টগুলো একটু জাস্ট একটু বলি। আমি একজন জি প্রবাসী, আমি একজন প্রবাসী ক্যাটাগরিটাকে ব্যাখ্যা করছি যে কারা জি জি কোন জি প্রবাসী হন। এখন আসি আমি, একজন প্রবাসী যখন দেশ ছাড়া চিন্তা করেন, সে শ্রমিক জি হোক আর যেই হোক, জি তার প্রথম থেকেই তার দালালের খপ্পরে পড়তে হয়। জি এরপরে স্কিল এবং আনস্কিল একটা ব্যাপার আছে। স্কিল এবং জি আনস্কিলের ব্যাপারে কিন্তু তার যে প্রাপ্যটা এর একটা ব্যাপার আছে। এরপরে জি যখন একজন প্রবাসী তার সমুদায় মানে একটা নির্দিষ্ট সময় বাইরে কাটানোর পরে যখন দেশে যায়, দেশে জি যাওয়ার পরেই তার প্রথম শুরু হয় হয়রানি বিমানবন্দর থেকে। এটা আমরা স্বীকার করি বা না করি, জি জি একজন এটা প্রতিষ্ঠিত, জি এটা প্রতিষ্ঠিত সত্য। বিমানবন্দর থেকেই মোটামুটি ছোট জি হোক কম হোক বেশি হোক মানে জি কিছুটা হলো তিক্ত অভিজ্ঞতা নিয়ে মানে তার ঘরে ফিরেন। ওই জি বিমানবন্দর, তারপরে যে যাতায়াত করার জন্য যে গাড়ি, এখান থেকে শুরু হয় জি জি বিড়ম্বনা। বাড়িতে যাবার পরে তার আরেকটা শুরু হয় তার স্বজনদের দ্বারা। জি এখানে এগুলো আমরা বিভিন্ন নাটক সিনেমায় দেখি, আমি এগুলো বর্ণনা করলাম না। এরপর আছে জি ছোট ছোট কিছু ব্যাপার আছে যেগুলো জি ইচ্ছা করলে একজন গ্রামের মুরব্বী মানুষ, বই ফ্যামিলির পুরো একজন মুরব্বী মানুষ মিটমাট করে দিতে পারেন, কিন্তু এটা তিনি করবেন না। আমি মাঝে মাঝে এই প্রপোজগুলো বিভিন্ন ফর্মে লিখছিলাম যে জি এটা তিনি করবেন না, কেন করতে গেলে তার তখন কিছু থাকে না। ছোট্ট জি একটা জিনিস, আমি একদম নিজের ইয়ে থেকে একজন বর্ণনা শুনছি যে তার স্ত্রী মানে কাপড় শুকাতে গিয়ে তার পাশের বাসায় একটু পানি গেছে, এই নিয়ে কথা কাটাকাটি, এরপরে মারামারি। পরে ওই গ্রামের মেম্বার সাহেব যিনি বললেন যে তুমি থানায় যাও, থানায় গেল। জি থানায় গিয়ে মানে কেস মামলা হলো। এরপরে মানে ওই মামলা করলো কেন এটা নিয়ে উঠাও, এই মানে এটাকে করতে করতে পরে দেখা যায় এটা খুব বিশাল একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। অথচ এইগুলো শুরুতে একটা ধমক দিয়ে যেটা পানি গেছে, সমস্যাটা কি, এটা প্রতিবেশী হিসেবে হয় না? আমরা জি এখানে যে দেশে আমরা আছি, এখানে তো আমাদের কালচার ভিন্ন। জি। আমার সামনে আপনি যিনি তিনি আপনি বিভিন্ন বেসিক্যালি আমাদের আইন ও সালিশের বিষয়গুলি এগুলো করতে। নিজে কিন্তু মিটমাট করতে পারে। এই জি একটা ব্যাপার গেল। এরপরে আছে যারা আমাদের মতো প্রবাসী যারা দেশে যান, জি দেশে যাওয়ার পরে এদের কিন্তু একটা লিগ্যাল এবং ইলিগ্যাল ব্যাপার আছে। জি যারা মানে ভিন্ন দেশের পাসপোর্ট হোল্ডার, তারা জি যখনই দেশে যান তখন অনেকের দেখা যায় দেশে ওইরকম ভাবে ডকুমেন্ট থাকে না, হয়তো 10 বছর পরে গেছে বা 20 বছর পরে গেছে। তখন তাই কিন্তু একটা বিড়ম্বনা পড়তে হয়, সেটা পরিবারের সদস্য দ্বারাও হতে পারে, জি আশেপাশের লোকগুলো দ্বারাও হতে পারে। এই জি বিড়ম্বনা পড়তে হয়। আমাদের তো মানে পর্বটা যেহেতু প্রবাসীতে চাও, আমি এই জন্য জি প্রবলেম পয়েন্ট আউট জি করতেছি। জি জি আমার অবশ্যই অবশ্যই। আমার এক কলিগ, তার বাবা বোধহয় বাংলাদেশে ঢাকাতে ইঞ্জিনিয়ার ছিলেন। তার জি দেশের বাড়িতে তাদের প্রচুর প্রপার্টি আছে। জি তো উনি ওনার 2 মেয়েকে নিয়ে দেশে গেছিলেন। তো যাওয়ার জি পর আমি অনেক পরে উনি একদিন মন খারাপ মানে আমার মন খারাপ, আমি ওনার কাছে জিনিসটা জানতে চাইলাম। তখন তিনি পয়েন্ট আউট করলেন যে তিনি তার গ্রামের বাড়িতে গেছিলেন, তাদের যেহেতু অনেক প্রপার্টি আছে, সেই জি প্রপার্টি গুলোকে সেল করা যায় কিনা। তো ওই প্রপার্টি গুলো দেখাশোনা করে তার এক স্বাস্থ্য ভাই। তো যখন তারা জানতে পারছে যে এই প্রপার্টি গুলো সেল করবে, তখন তার স্বাস্থ্য ভাই তাদের মতলবটা ছিল অন্য রকমের। তার জি 2 কন্যা ছিল, 2 কন্যাকে মানে হয়তো কিছু করার মানে উম, উম, এরকম কোনো প্ল্যান করছে। তখন দূর সম্পর্কে তার এক আত্মীয়টা জানার পর তাদেরকে রাতের বেলা বোরকা পরে ওইখান থেকে বের করে দিচ্ছে, আপনার তাড়াতাড়ি এখান থেকে সরে যান, আর আপনাদের বিপদ আছে। জি তখন সে কান্নাকাটি করে এটা আমার কাছে বললো যে ভাই দেখেন, যেই লোকটা আমার সাথে করছে এটা, আমরা ওই লোকটাকে আশ্রয় দিছি আমাদের আমাদের বাড়িতে, তারা আমাদের সম্পত্তি ভোগ করছে ভালো। আমি এখন ওই নিজস্ব অংশ বিক্রি করতে যাওয়ার পরে এখন এই ধরনের ঘটনা, মানে সে জানে যে আমি দেশে যাবো না, আমি দেশে প্রতিষ্ঠিত। জি তো এখন মানে তার এই অভিজ্ঞতাটা জাস্ট বর্ণনা করলো এরকম। তো এই একটা জি মানে 2টা আমি অভিজ্ঞতা বললাম প্রবাসীদের চাওয়া। একটা হচ্ছে সাধারণ শ্রমিকের যারা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত, আর এইখানে যারা আমাদের তৃতীয় প্রজন্ম, আগে আমি বললাম আমাদের তৃতীয় প্রজন্ম যারা আছেন, তারা কিন্তু দেশের এই জিনিসটাকে কখনো এক্সপেক্ট করে না। কারণ আমাদের জি ছেলে মেয়ে ওরা জানে যে ও যেটা আর্ন করবে এইটা, এমনকি ওরা আমাদের মানে যে প্রপার্টি আছে এটার উপর ওরা ওরা যে ওদের 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 হতে পারে, এইটা ওরা ট্রাস্ট করে না। জি এখানে 18 ইয়ার্স হওয়ার পরে সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু বাংলাদেশে আমাদের আছে যে পৈতৃক সম্পত্তি মানে এটা আমার। কিন্তু জি এইখানকার যারা ছেলে মেয়ে বা আমাদের যারা প্রবাসে যারা দ্বিতীয় প্রজন্ম, তারা এটা বিশ্বাস করে না। তারপরেও আমাদের কিন্তু দেশের প্রপার্টি সবারই আছে কম বেশি। জি এইটার ক্ষেত্রে কিন্তু তারা কখনো এটা দাবি করতে পারে না, কারণ এই দাবি জি করতে গেলেই তাদের বিভিন্ন ডকুমেন্টস এর দরকার হয়, জি অনেক হয়রানির শিকার হতে হয়। এইগুলো জি সরকার ইচ্ছা করলে একটা সিম্পলিসিটি করতে পারে। আমার জি চাওয়া পাওয়ার মধ্যে আজকে আমি কয়েকটা কথাই বলে দিলাম। একজন সাধারণ শ্রমিক যখন দেশে যান, তিনি তার পরিবার দ্বারা নিগৃহীত হন, আশেপাশের প্রতিবেশী দ্বারা নিগৃহীত হন, স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা নিগৃহীত হন। জি এটা ইচ্ছা করলে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। এটা জি
সবারই একটা সিভিক রেসপন্সিবিলিটি আছে। এরপরে আমাদের মতো প্রবাসী যারা আছেন তারা দেশে গেলে, আমি আগে কিছু বললাম যে হুম, দেখা যায় অনেক সময় তাদের নিজের পৈতৃক সম্পত্তি বা নিজের কেনা সম্পত্তিও আদায় করতে পারেন না। জি। কারণ আইন আছে, তার স্যার, লিগ্যাল। আমি যদি আপনার কথাটা বুঝে থাকি আর কি, আমি আর আগেও আমার প্রোগ্রামে আরেকজন এসেছিলেন ইউকে থেকে, জনাব দেওয়ান এম এ রহিম। উনিও কিছু প্রবাসীদের পক্ষ থেকে প্রায় কাছাকাছি আপনার মতন যেই জিনিসগুলো উত্থাপন করেছিলেন, আমিও কিছু অ্যাড করেছিলাম। আমি আপনার সাথে এগুলি শেয়ার করতে চাই, যেটা উনি যেটা বলেছিলেন আর কি, অনেকটা আপনার মতন হ্যাসেল ফ্রি করার জন্য প্রবাসী, আমরা অ্যাজ এ প্রবাসী হিসেবে আমরা যখন ফার্স্ট স্টেপটাই আমরা যে এয়ারপোর্টে রাখি, এয়ারপোর্টটা হ্যাসেল ফ্রি করার জন্য, আমরা যাতে হ্যাসেল না হই। এখনো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নানান কিছু বলার পরে আসলে হ্যাসেলটা ঠিকই রয়ে গেছে, হ্যাসেল ফ্রি হচ্ছে না আমাদের। এয়ারপোর্টে হ্যাসেলটা থেকেই যাচ্ছে, এয়ারপোর্টে একটা গাড়ি নেওয়ার জন্য হ্যাসেল হচ্ছে, কেউ আমাদেরকে পিক আপ করতে আসার ক্ষেত্রে হ্যাসেলটা হচ্ছে। এই হ্যাসেলটা ফ্রি করার জন্য শুধু আমাদের জন্য না, এজ এ প্রবাসী আমরা না, বহির্বিশ্বের অন্য কেউ যদি আমাদের এয়ারপোর্টে আসে, এয়ারপোর্ট থেকে বহিরাগমনের রাস্তাটা দিয়ে বাথরুমটা যে পাশে আছে, এই বাথরুমের গন্ধ শুনলেও হয়তো অন্যান্য মানে বিদেশি একটা নাগরিক যে বাংলাদেশে ঘুরতে যাবে তার জন্য এটা খারাপ লাগার কথা। আ আম আ তো মানে এই জিনিসগুলি উনি বলতেছিল। আরেকটা জিনিস যেটা বলল, আপনি যেটা আ সিকিউরিটির কথা বললেন, আপনার এক কলিগের কথা শেয়ার করলেন। বা আইন ও সালিসের যে বিষয়টা, উনিও যেটা বলল যে প্রবাসীদের জন্য দ্রুততম সময়ের ভিতরে যদি প্রত্যেকটা থানায় অথবা প্রত্যেকটা জেলায় যদি একটা আলাদা করে দ্রুত নিষ্পত্তির একটা ডেস্ক করা যায় আরকি। হেল্প ডেস্ক করা যায় প্রবাসীদের জন্য। যেকোনো সমস্যা তারা পুলিশের একটা, যেমন এখন পিআইবি আছে যেটাতে আলাদা করে তদন্ত করে। এজন্য প্রবাসীদের জন্য যদি একটা দ্রুততম ডেস্ক করা যায়, যেখানে প্রবাসীরা গেলে এখানে দ্রুততম সময়ে এই সেবাটা পাবেন। যেকোনো বিষয়ে অভিযোগ করতে পারবেন। এবং তার নিষ্পত্তিটা দ্রুত সময়ে হবে। কারণ আমরা যাই অল্প সময়ের জন্য। আমরা তো এখানে বছরের পর বছর একটা জিনিসের জন্য ওয়েট করতে পারবো না। আমাদের ডকুমেন্টের যে বিষয়গুলি আছে, আমরা সাধারণত, আমি ইটালিতে থাকি যেহেতু, বা আপনার মিডল ইস্টে অনেকের কাছ থেকে শুনে থাকি, আমাদের এসব দেশগুলিতে যে ডকুমেন্টের সমস্যাটা হয়, বার্থ সার্টিফিকেট, এনআইডি সংশোধনের বিষয়ে, এখানে যেহেতু অ্যাজাইলাম সিকার আছে অনেকে, যে কোনো উপায়ে অ্যাজাইলাম সিকার যেভাবেই আসুক, সে নৌকা দিয়ে আসুক, যেভাবে আসে, কিন্তু দিন শেষে কিন্তু সে রেমিটেন্সটা বাংলাদেশেই পাঠায়। যেটা বাংলাদেশের ইকোনমিতে একটা ভালো প্রভাব বিস্তার করে, এবং বাংলাদেশটা দাঁড়িয়েও আছে রেমিটেন্সের উপরে, প্রবাসীদের পাঠানো অর্থের উপরে। তো তার এই ডকুমেন্ট করার ক্ষেত্রেও অনেকগুলি হ্যাসেল হইতে হয় প্রবাসী হাই কমিশন গুলিতে। সেক্ষেত্রে উনি বলছিল একটা দ্রুত হেল্প ডেস্ক করার জন্য, এটা সহজ করার জন্য যারা বিদেশে থাকে তাদের বার্থ সার্টিফিকেট গুলি সংশোধন, এনআইডি সংশোধনের বিষয়ে। আরেকটা জিনিস যেটা বলছিল, প্রবাসীদের পেনশনের কথা বলছিল। প্রবাসীরা তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো আপনি জানেন গত গভর্নমেন্ট প্রবাসীদের জন্য একটা প্রবাসী পেনশন স্কিম করেছিল আরকি, যেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে জমা দিতে হতো। তো উনি বলছিল সবার জন্য অর্থটা না দেওয়া, প্রবাসী তো রেমিটেন্স পাঠায়। আমরা সবাই পাঠাই, যে মা অথবা ভাই বোন যেই তাকে সবসময় না পাঠান, মাঝে মাঝে হইলেও পাঠান যেটা। তো ওই প্রবাসীরা তো রেমিটেন্স যেটা পাঠায় সেটার উপরেই, মানে আলাদা করে তাকে ফিস না দিয়ে তার জন্য একটা, সব প্রবাসীর জন্য একটা নির্দিষ্ট পেনশন স্কিম, যে এত বছর পরে যদি সে যায় অথবা প্রবাস থেকে সে যদি দেশে গিয়ে থাকতে চায়, তাহলে সে একটা পেনশন পাবে যদি পেনশন সে ক্লেম করে। আরেকটা যেটা বলছিল, বাংলাদেশের অর্থনীতির জন্য যেটা উপকৃত সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের বন্ড যেগুলি আছে, সরকারি বন্ডগুলি, ট্রেজারি বন্ডের ক্ষেত্রে সহজ করার জন্য, যাতে বাংলাদেশ ব্যাংকে এর কোনো ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সে করতে পারবে, তাকে যাইতে হবে না বাংলাদেশে। আর যেটা বলছিল, বাংলাদেশে যারা আমরা প্রবাসী আছি, আমরা অনেক সময় দেশে টাকা পাঠাই, অনেকেই রাখে। এখন কিছু কিছু ব্যাংক অফশোর ব্যাংকিং এর মাধ্যমে তাদের টাকাগুলি যদি আপনি ডলারে রাখেন বা ইউরোতে রাখেন, সেগুলি বাংলাদেশেও ইউরো উঠাইতে পারবেন। আবার এখানে ইউরোটা যদি ওইখানে জমা রাখেন, এখানে এসে আবার ইউরো, কিন্তু এখনো এভেইলেবল না সব ব্যাংক এটা এভেইলেবল দেয় নাই। এটার জন্য উনার যে যুক্তিটা ছিল, উনি পাকিস্তান, ইন্ডিয়ার কিছু উদাহরণ দিয়েছিল, যেটা ওই দেশের নাগরিকরা খুব সহজেই
তার পাঠানো অর্থ বা তার সম্পত্তি আছে দেশে, যেমন আপনি আপনার কলিগের কথা বলছিলেন স্যার, যে তার সম্পত্তি বিক্রি করতে যাচ্ছিল বা কিছু, যেহেতু তারা কানাডাতে সেটেল, এখানে এসে কিছু একটা করবে বা কোনো বিজনেস করবে বা যাই করবে, উনি ওটা চাচ্ছিল যে তার সম্পত্তি দেশে ভোগ করার কেউ নাই, উনি ওটা বিক্রি করে এখানে হয়তো কিছু একটা শুরু করবেন, বিজনেস করবেন। পরবর্তীতে দেখা যাবে উনি আবার এই টাকারই একটা অংশ আবার হয়তো রেমিটেন্স আকারে দেশে পাঠাবেন। যেটা আসলে উনার মানে উনি না থাকার কারণে যেটা অন্যরা দখল করে নিচ্ছিল বা বেহাত হয়ে যাচ্ছিল, সেটার থেকে একটা মুক্তির উপায় উনি বলছিলেন আরকি। তারপর আরেকজন আছেন যিনি অলরেডি গত পরশুদিন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। আ যিনি বাংলাদেশে প্রবাসীদের একটা প্রপোর্শনেট সংখ্যার ভিত্তিতে যে উম প্রবাসীদের থেকে সংসদ সদস্য আ সংসদে একটা আসন, নির্দিষ্ট পরিমাণ আসনও চাওয়ার জন্য উনি আবেদন করেছেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার। আগামী সরকার কে আসবে, কে কিভাবে চিন্তা করবে সেটার বিষয়। আমি যেই জিনিসগুলি বললাম আপনারা ২ জনে হয়তো শুনেছেন। এই জিনিসগুলির সাথে আমি মানে মোটামুটি আপনাদের ২ জনের কথার একটা সামারির সাথেও এই জিনিসগুলির মিল পাওয়া যায় আরকি। আপনারা মানে কি মনে করেন এই জিনিসগুলির সাথে আর কিছু এড করার আছে কিনা, বা এই জিনিসগুলি থেকে কোনো কিছু মডিফাই হইতে পারে কিনা? ওই আগেই তো আমার কিছু পয়েন্ট আউট, মানে আমাদের যে প্রবলেম জি, গুলো জি। কিছু আছে, ছোট, ছোট প্রবলেম আছে যেটা ইচ্ছা করলে সলভ করা যায়। সলভ করা যায়, জি। কিছু আছে রাষ্ট্রীয় প্রবলেম, যেগুলো মানে জি। রাষ্ট্রীয় ব্যাপার, এখানে অনেক ব্যাপার আছে। যেমন প্রবাসীদের প্রতিনিধি রাখা, এটা দেশের মানে কনস্টিটিউশন নিয়ে আসতে এটা হবে। জি, আর ওই এটা অনেক অন্য ডিফারেন্ট বিষয়। জি, এটাও অনেক বড় ব্যাপার। তবে ওই বর্তমান সরকার মনে হয় কিছু কাজ করতেছেন যে এনআইডি ব্যাপারে, সংসদের ব্যাপারে। তো ছোট প্রবলেম গুলো আমি যেটা বলতেছিলাম, আমি জি। 2000 আমরা প্রবাসীরা যেই সমস্যাগুলিতে ভুগি আরকি সাধারণত। এই সকল সমস্যাগুলিতে ভুগি। জি। 2015 তে আমি দেশে গেছিলাম। তো আমার বাচ্চাকে আমি বারবার বলতেছিলাম যে আমার ওয়াইফ বলতেছিল, ওয়াশরুমে গেলে এখান থেকে যেয়ে নাও, পরে আমরা কিন্তু ২ ঘন্টার মধ্যে ওয়াশরুম করতে পারবে না। তো আসলে আমাদের এখানে যারা ছেলে-মেয়ে যারা বড় হয়, তারা তো এই প্রবলেম কখনো ফেস করে নাই। সে এখানে জি, যেখানেই যাক, ১ ঘন্টা পর, পর বা ওই ১০ মিনিট পর, পর যেকোনো শপিং মলে যাক, যেখানেই যাক সেখানে ওয়াশরুম আছে। ইজিলি অসুবিধা। অ্যাক্সেসিবল, ইজিলি অ্যাক্সেসিবল। কিন্তু বাংলাদেশে এই প্রবলেমটা কিন্তু খুব বড় ধরনের ফেস করে। তারপরেও জি, যে ওয়াশরুম গুলো ব্যবহার করা যায়, ব্যবহার করে বাংলাদেশে, জি, বেশিরভাগ ওয়াশরুমই থেকে নোংরা। ওখানে আমি যত বড় পর্যায়ে হোক, গিয়া যাওয়ার পরে মানে ঢোকার কোনো থাকে না। এটা আমরা ইচ্ছা করলে তো স্থানীয় পর্যায়ে যারা থাকেন, তারাও তো জি, দেশের বাইরে আসেন। তারা এগুলো দেখেন। তারা এগুলো ইচ্ছা করলে একটু ম্যানেজ করতে পারেন। সে এয়ারপোর্ট জি, থেকে শুরু করে একদম যেকোনো মার্কেট, আমরা যেকোনো শপিং মলে যাই বা যেখানেই যাই, এখন হয়তো কিছুটা উন্নত হইছে। কিন্তু এটা আমার মনে হয় যারা দেশের বাইরে আসেন, তারা এগুলো দেখেন, তারা এটাকে একটু ঠিক করতে পারেন। এটা একটা জি, কথা আছে বাংলা যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো জি, আমরা আসলে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে অনেক টাকা ব্যয় করি, কিন্তু রোগ জি, প্রতিরোধ ক্ষেত্রে তো আমরা ব্যয় করি না। তারা যদি এই ছোট, ছোট কাজগুলো করেন, এক্ষেত্রে জি, স্বাস্থ্য তো ভালো থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ে। যেমন এখানে জি, আমরা উইন্টারে দেখি যে জি, যখন স্নো পড়ে, একটা রাস্তা আছে, আমাদের ওই রাস্তা কেউ হাঁটে না। তো কালে ভদ্রে একজন লোক হাঁটে। তারপরেও সেই রাস্তা পালা করে লবণ ছিটানো হয়। এই কারণে যে উনি যদি স্লিপ করে পড়ে যান, উনি অসুস্থ হবেন, হাত ভাঙবেন, পা ভাঙবেন, ওনাকে হাসপাতালে নিতে হবে, ইমার্জেন্সি আসবে। ওইখানে যে টাকা ব্যয় করবে, ওইখানে ১ মাসের লবণ দিতে অত টাকা ব্যয় হবে। জি, আমি মনে হয় বুঝাইতে পারছি যে উনাকে জি, হাসপাতালে নিতে গেলে উনি 911 এ কল করবেন। এখানে অ্যাম্বুলেন্স আসবে, 911 এ কল করা জি, মানেই হচ্ছে অ্যাম্বুলেন্স আসবে, ফায়ার আসবে। ৩ টা জি, ডিপার্টমেন্ট আসা মানে এখানে বিশাল খরচ। জি, তাকে তিনি ইনজুর হলে তাকে হাসপাতালে নেবে, গভর্নমেন্ট তাকে চিকিৎসা দিতে বাধ্য। কারণ এখানে জি, হেলথ ফ্রি। তো জি, এই জিনিসগুলাকে সেভ করার জন্য গভর্নমেন্ট এখানে কি করলো? সিটি করলো কি? তাকে প্রত্যেক এই স্নো পড়লে ওখানে আগেই মানে যাতে স্লিপ না করে সেই ব্যবস্থা নিল। তো আমাদের দেশে তো এরকম প্রচুর সেক্টর আছে যে জি, আমরা এটাকে আগেই প্রতিরোধ করতে পারি। যেমন ওয়াশরুম। একজন লোকের মানে রোগটা তো শুরু হয় ওয়াশরুম থেকেই। জি, ওয়াশরুম যদি ভালো না হয়, ওখান থেকে তো মানে রোগ ছড়ায় পড়ে। এটাকে প্রতিরোধ করা যায়। জি, জি, এরকম অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমরা সহজেই সমাধান করতে পারি। সরকারের এখন বিভিন্ন উদ্যোগ আছে। ওখানে জাস্ট একটু দ্রুততার বেসিসে বা ইম্পোর্টেন্স অনুযায়ী প্রবাসী যদি আসে, তাদের সমস্যাগুলো নিয়ে সেগুলো একটু আগে পরে সলভ করতে পারে। কারণ প্রবাসী তো সবসময় দেশে যান না। যখন যান তখন তার ওই প্রায়োরিটি দেওয়া উচিত। তো জি, প্রবাসীদের অনেক দুঃখ আছে, অনেক কান্না আছে। আমি এখানে থাকি, এখানে প্রায় আমাদের টরন্টো শহরে প্রায় লক্ষাধিক বাংলাদেশী থাকেন। অনেকের সাথে কথা হয়, কমিউনিটিতে কিছু কাজ করি। দেখা যায় প্রত্যেকেরই কিছু সমস্যা আছে এবং সমস্যাগুলো ওই কখনো পরিবার কেন্দ্রিক, কখনো প্রতিবেশী কেন্দ্রিক, কখনো রাষ্ট্র কেন্দ্রিক। তো এগুলো জি, কিছু প্রবলেম আইডেন্টিফাই করে মানে এটা সলভ করা উচিত। কেননা দিন শেষে প্রবাসীরাও কিন্তু বাংলাদেশী।
আমরা এখানে জি, প্যান্ডামিক অবশ্যই প্রবাসীরা বাংলাদেশে এবং একটা বাংলাদেশ প্রবাসীরা কিন্তু বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিও। জি, আমি একটা কথা বলে শেষ করব। জি, প্যান্ডামিক সময় আমি অনেকে দেখেছি যে প্যান্ডামিকে সবাই তো উদ্গ্রীব ছিলেন। এখানে জি, বেশিরভাগই মানে বিভিন্নভাবে আয়ের পথ বন্ধ ছিল। তারপরেও ওই কুরবানিতে বা ঈদে আমি দেখেছি তাদের আয়ের একটা অংশ ঠিকই বাংলাদেশে পাঠাইছে। এখানে আমাদের কোরবানি আমরা ওই সময় করতে পারি নাই, অনুমতি ছিল না, কিন্তু তারপরেও তিনি দেশে পাঠাইছেন, কোরবানির একটা অংশ দেশে পাঠাইছেন, দেশে মানুষের জন্য পাঠাইছেন। তার মানে জি, তিনি কিন্তু দেশকে ভালোবাসেন, দেশকে মিস করেন, দেশের আত্মীয় স্বজনকে মিস করেন। তো আমরাও চাই অবশ্যই। দেশের মানুষও আমাদেরকে মিস করুক, দেশের মানুষও আমাদের কষ্টটা অনুভব করুক। আমরা এখানে সুখে আছি, শান্তিতে আছি, এটাও ঠিক, কিন্তু এই সুখটাই প্রকৃত সুখ না। সুখ, দেশে যে সুখটা আমরা অনুভব করি বা দেশে তিনি আমরা এখানে আহ কোনো দুঃখের কথা, মানে কোনো কথা বলতে গেলেও একজন লোককে তখন আমাকে ওই ভাষায় কথা বলতে হয়, তাকে ওই স্টাইলে কথা বলতে হয়। কিন্তু দেশে একজন লোক তার প্রতিবেশী থেকে বুঝেন, তাকে দেখলেই বুঝেন যে আসলে তার কি প্রবলেম। তো এইটা তো জি, আমরা এখানে ফিল করি। এই জন্য দেশের মানুষগুলোর এটা একটু বোঝা উচিত, দেশের সরকারের বোঝা উচিত, জনপ্রতিনিধির বোঝা উচিত, আমাদের প্রতি একটু সফট কর্নার পেলে এই মানুষগুলো আরো ভালো থাকবে, এই দেশের প্রতি তাদের মায়া মমতা আরো বাড়বে, তাদের রেমিটেন্স আরো বৃদ্ধি পাবে। আমার মনে হয় তোমার এই অনুষ্ঠানটা যদি কন্টিনিউ করো, তাহলে আমরা কিছু প্রবলেম আইডেন্টিফাই করে এখানে আমি দিতে পারি বা আমরা দিতে পারি, আরো জি, এখানে দিতে পারেন। এই অ- প্রবলেম অ- অ- কথা অবশ্যই বলা স্যার, সম্ভব না, অবশ্যই। তাও এটা আহ, অনুভব করি, এই প্রবলেমটা ফেস করি। জি, জি, ঠিক আছে। অবশ্যই স্যার। জি, আমার কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানটার উদ্দেশ্যই এটা যে আসলে আমরা সবাই কথা বলবো আর কি। সাধারণত যে কোনো মিডিয়াতে তো স্টাররাই কথা বলেন। আমার আমার প্ল্যাটফর্মটাই ছিল সাধারণ মানুষ, আমি নিজেও সাধারণ মানুষ। সাধারণ মানুষের কথা বলার প্ল্যাটফর্মই এটা। সবাই যার যার কথাটাই বলবে। কোনো একটা নির্দিষ্ট, আমার কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ নাই। আমারটা তো আমার কাছে। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন, আপনার চাওয়াটা বলবেন। আমরা উপস্থাপনা করবো আরকি। হয়তো আজকে একজন বললাম, ২ জন বললাম, বিন্দু, বিন্দু পানিতেই হয়তো বিশাল জনসমুদ্র হয়। তো এটার থেকেই হয় একটা মানে শুরুটা আরকি। ইনশাআল্লাহ স্যার আমরা কথা জনাব কামরুল হাসান রাজীব, আপনি শুনছিলেন, আমি হয়তো শেয়ার করছিলাম যেটা আপনাদের কাছে। যে আপনাদের আপনিও যেটা বলেছেন আরকি, মানে আমাদের সাধারণ মানুষের চিকিৎসা মৌলিক যেই আমাদের বিষয়গুলি, আম চিকিৎসা, অর্থনীতি, খাদ্য, বাসস্থান, এগুলির যে রাষ্ট্র ব্যবস্থা টোটাল, দুর্নীতি, আ বাংলাদেশী বাংলাদেশী মুসলমান, আ সাধারণ মানুষ সবকিছুই আপনি বলেছেন। আমি এটার সামারিও আ যা উম দার বললাম আরকি, যে আমি বললাম যে আমার আগের অনুষ্ঠানেও একজন আসছিলেন। উনি একটা সামারাইজ করেছিলাম আমরা ২ জন মিলে। আপনি কি এই জিনিসগুলির সাথে একমত কিনা? আপনি খেয়াল আছে কিনা জিনিসগুলি? না আমি আবার আরেকবার একটু বলব? হ্যাঁ, ফয়সাল, আমি মানে ওগুলিকে খুব অনুধাবন করছি এবং ওগুলি আমার খেয়াল আছে। জি। তুমি যেগুলি বলছো ওগুলো তো একেবারে স্পেসিফিক, মানে পয়েন্ট আউট করছো, যেটা হুইচ ইজ দরকার আমাদের প্রবলেমগুলি। জি, এজ এ প্রবাসী হিসাবে আমাদের জন্য, প্রবাসীর জন্য হইলে যেটা হয়, আসলে কি আমরা প্রবাসীরা তো মানে অর্থনীতির চালিকা শক্তিও। আ সব এখন মিলিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ডিপেন্ড করে প্রবাসীদের উপরে। যদি প্রবাসীরা একটু ভালো থাকে ছোটখাটো জিনিসের জন্য, যেটা মানে অ্যা এখন মানে তো মানে যেগুলি, এবং তুমি বলতেছো আরো অসংখ্য লোক বলতেছে, এবং এর উপরে তোমার এখন বিভিন্ন নাটক, সিরিয়াল বা বিভিন্ন কিছু হচ্ছে। জি, তার মানে জি, সামাজিক কর্মকাণ্ডকে ডেভেলপ করার জন্য বা সামাজিক কর্মীরাও কাজ করতেছে। জি, আমরা যারা কথা বলতেছি, এবং প্রশাসনও যে ইয়ে করতে তা না, তারাও করতেছে। তো আর আমার বক্তব্যটা হলো একেবারে বেসিক ফান্ডামেন্টালসে। কারণ জি, তুমি এই যে বাথরুমের কথা বললা, তুমি জি, এই যে সিস্টেমের কথা বলছো, জি, তারপরে এই যে আমাদের সমালোচক শ্রদ্ধেয় মানে ওই যে ভাই যে বললেন, জি, এগুলি ইমপ্লিমেন্ট কে করবে? ইমপ্লিমেন্ট করবে তো হিউম্যান। জি, তা হিউম্যান, আমরা মানুষের আমাদের ভেতর থেকে যদি ভালো মানুষটা না হতে পারি, তাহলে জি, তোমার এটা মানে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তুমি শুধু আইন দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারবা না। হ্যাঁ, জি, এবং আমরা মানুষ হিসেবে ভালো, আমাদের এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে আমাদের কালচারাল যে ডেভেলপমেন্ট জি, ভেতরগতভাবে, সেইগুলিকে ডেভেলপ করলে তারপরে তুমি ইমপ্লিমেন্টেশন, যে এই উন্নত বিশ্বের যেসব নিয়ম কানুন সেইগুলি আমাদের দেশের রাষ্ট্রের মধ্যে ইমপ্লিমেন্ট করবা, ফাইন, কোনো সমস্যা নাই।
কিন্তু যেখানে ইমপ্লিমেন্ট করতেছো, যাদের বলতেছো, তাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি না। তাদের সংখ্যাটা হলো আমাদের যেগুলি মেগা সিটি আছে, তার মানে ঢাকা, চিটাগং বা বিভাগীয় শহরের মধ্যে, বিভাগীয় শহরের মধ্যেও খুলনা, বরিশাল, রাজশাহী, এগুলি এখনো অনেক মানুষ সাধারণ, বড়ভাবেই হলো ঢাকা এবং চিটাগং। এবং একটা রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক সভ্যতা, রাষ্ট্রীয় সভ্যতা আমাদের এখানে যেটা আছে কাউন্টি, সিটি, কাউন্টি, স্টেট, ফেডারেল, তাই তো? এখন যে তোমার গ্রামে মানে ভিলেজে থাকে, ওর জন্য সিটি লাইফ না, সিটি লাইফের জন্য। এখন আমরা যারা এই কথাগুলি বলতেছি, আমরা সভ্য মানুষ হয়ে গেছি, তো বেশি শিক্ষিত মানুষ হয়ে গেছি, এই জন্য খালি আমাদের এইগুলি বলতেছি, কিন্তু সাধারণ, এবং এটাকে কখনো মানে বিচ্ছিন্ন করা যাবে না, যেখানে একটা দেশের রাষ্ট্রের প্রায় মানে অফিসিয়াল বা ইনঅফিসিয়াল, আমাদের যদি 16 কোটি বাঙালি বলে, তার মধ্যে বাংলাদেশের বাইরে বাঙালি থাকে মানে অফিসিয়াল ইনঅফিসিয়াল মোর দ্যান 5 crore, 5 কোটি মানুষের উপরে। তাহলে এটাকে তুমি কোনোভাবে অনবচ্ছিদ মানে বিচ্ছিন্ন একটা অংশ বাংলাদেশের, এটা যেই চিন্তা করুক ভুল। এবং এইটাকে এস্টাবলিশড এটা করা মানে এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট, কারণ হলো এটা তো বডির একটা পার্ট, তুমি একটা বডির পার্টকে আলাদা রেখে তোমার বডি সুস্থ থাকতে পারে না। তাহলে 16 কোটি বাঙালির মধ্যে 5 কোটি যদি তোমার বিদেশে থাকে, আমরা শুধু যে রেমিটেন্স পাঠাচ্ছি এই কথা তো সবাই বলে, কিন্তু আমরা যে সার্বভৌমত্ব মানে মানে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও যে আমরা ভূমিকা রাখি, এই কথাটা কেউ বলে না, কারণ এটা তো ট্রু। এখন আমরা যদি আমেরিকাতে 2 কোটি বাঙালি থাকি, আমেরিকা যদি বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্ষেত্রেও, আমেরিকার ডাইরেক্ট ইন্টারেস্ট আছে বিকজ অফ টু মানে এত সংখ্যক বাংলাদেশি আমেরিকান আছে। So America will take decision on depend on মানে এইসব সাবজেক্ট ম্যাটারের উপর, তাই না? তো এখন তোমার মনে করো আমাদের আমেরিকাতে আমাদের এখন পর্যন্ত কোনো মানে এই যে স্টক মার্কেটে আমাদের কোনো নেই। আমরা বাংলাদেশের আমেরিকার মোর দ্যান 50% অল ওভার দ্য ওয়ার্ল্ডের যে প্রোডাকশন আছে, তার সিংহভাগ পোশাক শিল্প আমরা বাংলাদেশ থেকে করি, কিন্তু বাংলাদেশের একটা কোনো ব্র্যান্ড নাই। আজব, আজব না যে আমার দেশে প্রোডাক্ট হচ্ছে পৃথিবীর সিংহ শতাংশ, কিন্তু আমার দেশের একটা ব্র্যান্ড ইউরোপ বা আমেরিকার মার্কেটে নাই। তো এটা নিয়ে তো কাজ করার অন্য আছে। কিন্তু আমি ডেফিনেটলি রেসপেক্ট যে তোমরা যে জিনিসগুলিকে ফাইন্ড আউট করে কথা বলতেছো স্পেসিফিক, আমিও তোমাদের সাথে অ্যালাইন, এবং এই জায়গাগুলোকে ডেভেলপ করার জন্য আমাদের হিউম্যান, আমাদের যে সাইকোলজিক্যাল এবং আমাদের কালচারাল ডেভেলপমেন্ট, ফান্ডামেন্টাল ডেভেলপমেন্ট হতে হবে। হ্যাঁ, এবং আমরা হয়তো পরবর্তী আলোচনা এগুলি আরো স্পেসিফিক ভাবে বলবো। তবে আজকে আমি যেটা বলার জন্য একটু বলতে চাই, যদিও তোমাদের মানে তোমার সময় প্রায় শেষ পর্যায়ে, হ্যাঁ, তো আমি আজকে শুধু মানে যেই সাবজেক্টগুলি নিয়ে আলাপ হয়ে গেছে ওগুলি আমি আজকে যেটা বলতে চাই যে আমার দৃষ্টিতে বাংলাদেশে একটা বড় বৈষম্য আছে। সেই বৈষম্যটা আমরা যদি নিরসন না করি, তাহলে এটা দিনে দিনে আরো বড় আকার ধারণ করবে, যেটা আমাদের বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নে এবং এই যে আমাদের জনপদ, এই জনপদের উন্নতিতে বিঘ্ন সৃষ্টি করবে এবং জাতিতে দুইটা ভাগ হয়ে যাবে। সেই বৈষম্যটা হলো আমাদের তো সেই বৈষম্যটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য আমাদের বাংলাদেশের সব থেকে। কারণ আমরা এখন একটা মনে করো ম্যাচিউর জায়গায় চলে আসছি, এখন আমাকে তোমার বোঝানোর কিছু নাই, তোমাকে আমার বোঝানোর কিছু নাই, একাডেমিক হয়ে এক্সপেরিয়েন্স হয়ে সবকিছু আমরা ডান করে আসছি। তাহলে অ্যাকচুয়াল তোমাকে গড়তে হবে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, তোমাকে গড়তে হবে কাকে? গড়তে হবে আজকের যে শিশুটা, সেই শিশুটাকে তোমার গড়তে হবে, বাচ্চাটাকে গড়তে হবে। তাহলে তাকে যদি তোমাকে গড়তে হয়, কোথা থেকে গড়তে হয়? তাকে তার স্কুল থেকে গড়তে হয়, শিক্ষা ব্যবস্থায়। তো আমি যেটা বাংলাদেশে মানে এই দীর্ঘ পরিক্রমায় আমার অভিজ্ঞতা বোঝার পর থেকে আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি, সেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বৈষম্য।
এই শিক্ষা ব্যবস্থার বৈষম্যের জন্য বাংলাদেশে দুইটা শ্রেণী তৈরি হচ্ছে, যেই শ্রেণীর মধ্যে আমাদের সামাজিকভাবে যেই মিলবন্ধন, সেই মিলবন্ধন হচ্ছে না, এবং জি বৈরী অবস্থান সিচুয়েশন এখনই দেখা যাচ্ছে। কারণ এই যে বৈষম্যটা তৈরি হয়েছে প্রায় 50 বছরে, জি হ্যাঁ, এবং এরা এখন কিন্তু 50 ঊর্ধ্ব, সে কিন্তু আর আজকে ওই মানে সাধারণ ছাত্রটা নাই, সে আজকে জি 50 বছরের একটা বালক। কিন্তু জি তার মধ্যে এই যে দুইটা শিক্ষা ব্যবস্থায় যে তাদেরকে বড় করছো, একজন এক মানসিকতার হয়েছে, আর একজন আরেক মানসিকতার হয়েছে, যে জি জন্য তোমার দুইজনকে এক টেবিলে তুমি বসাইতে পারতেছো না। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা তো দুইটা আলাদা না, এক জায়গা করে সামাজিক ব্যবস্থা আমাদের রান করতেছে। জি সেটাকে যদি আমি তোমাকে অল্পভাবে পয়েন্ট আউট করি, সেটা হলো আমাদের দেশে মিনিমাম বড় দাগে মানে 5-7টা শিক্ষা ব্যবস্থা এস্টাবলিশড আছে, হুইজ আমাদের দেশের বৈষম্য তৈরি করতেছে। বড় দাগে যদি বলো তাহলে একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো তোমার স্কুল শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার যদি অবসান না ঘটে, এখানে যদি তাদেরকে ওই অবস্থায় যদি মিলবন্ধন না করতে পারে আমাদের সামাজিক অবস্থায়, তাহলে বাংলাদেশ যদি যে অন্তরায়, এই যে এখনো যে অন্তরায় আছে বাংলাদেশের উন্নয়নের অন্তরায়, তুমি এক ধরনের চিন্তা করতেছো, আর একজন কমপ্লিটলি আদার সাইড সেইটা চিন্তাই করতে পারতেছে না, বা সে যে জিনিসটা চিন্তা করতে পারতেছে তুমি সেটার কাছেও না। এই বুঝতে পারছি মূল প্রবলেমটাই তোমার দেশ জি ধ্বংস, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জি তো বৈষম্যর ক্ষেত্রে আমি বলবো, যদি আরো একদিন এরকম কোনো টপিকস থাকে, তাহলে হয়তো সেই টপিকসে আমি তো এক্সপ্লেন করব যে বাংলাদেশের ইনশাল্লাহ শিক্ষা ব্যবস্থার বৈষম্যের জন্য আজকে ইনশাল্লাহ আমাদের কি অবস্থা হচ্ছে, এবং জি এই বৈষম্য ঘুচে আসুক। বাংলাদেশে যেমন এই যে আমার সহলোচক এবং তোমরা সবাই প্রবাসী ব্যাপারে আপনারা বলছেন, তো এই জন্য আমি প্রবাসী, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি, প্রবাসী তো সবাই জানে, আমার জি জি দৃষ্টিকোণ থেকে আমি একজন মানে হিউম্যান। সো সৃষ্টিকর্তা আমাকে পাঠাইছে এই প্ল্যানেটের জন্য, জি ডেফিনেটলি আই এম রেসপন্সিবল ফর দ্য মানে সোসাইটি, মানে সামাজিক দায়বদ্ধতা আমার মধ্যে আছে। সো জি ডেফিনেটলি আমি যেহেতু বাংলাদেশের থেকে আমার জন্ম, তাহলে আমার সেখানে আমার আমার দায়বদ্ধতা আছে। জি সেই দায়বদ্ধতা থেকে আমরা যে যেখান থেকে পারতেছি সেখান থেকে কাজ করতেছি। আর না হলে জি এরকম কথাও শুনছি, আমরা যখন দেশের হয়ে ভালো কোনো কথা বলতে যাই, তখন বলে দেশে আসেন, দেশে আসে পারলে করেন, এক্সেট্রা এক্সেট্রা জি বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু জি জি ওই জায়গাটাকে ক্লিয়ার করার জন্যই বলতেছি যে যে বাংলাদেশে সার্ভ করতেছে সে বাংলাদেশের জন্য সার্ভ করতেছে, আমি যে আমেরিকাতে আছি আমিও বাংলাদেশকেই সার্ভ করতেছি। অবশ্যই একটা অবশ্যই মানুষের সে মনে করে তার নামটা ফার্স্ট আইডেন্টিটি, বাট ইটস নট দ্যাট। ফার্স্ট না আইডেন্টিটি তার রিলিজিয়াস আইডেন্টিটি। কারণ অবশ্যই কারণ সে যাই করুক না কেন, আমরা যদি আমেরিকায় কেউ কিছু করি তাহলে বলবে কি এই ওই তো মুসলমান, তারপরেও তার 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 জাত, তারপর বলবে কি আমাদের স্কিন দেখে আইডেন্টিফাই করবে যেটা ইন্ডিয়ান, বাংলাদেশি, কোন দেশি, তাই না? জি তারপরে আমি কে, এটা কিন্তু বহুত পরে, জি অনেক পরে। কিন্তু মানুষ প্রথমেই মনে করে যে তার আইডেন্টিটি হলো সে নিজে। হ্যাঁ, তুমি আইডেন্টিটি নিজে, কিন্তু তার আগে তুমি আইডেন্টিটি বহন করো তোমার ন্যাশনের, তুমি আইডেন্টিটি বহন করো তোমার আর তোমার আর তোমার রিলিজিয়ন রিলিজিয়াসে, তুমি আইডেন্টিটি বহন করো তোমার পরিবারে। জি তাহলে তুমি মানে আমি যেহেতু এইটা মনে করি, দ্যাট মিনস আই এম জি ক্যারিং দ্য মানে তোমার রিলিজিয়াস অ্যান্ড মাই ন্যাশনস আইডেন্টিটি, সো ডেফিনেটলি আই ডু হ্যাভ টু সার্ভ ফর দেম, অ্যান্ড ওয়েন আই স্পিক ইটস সাপোজ টু বি মানে ফর দেম। এটা ভেরি ক্লিয়ার, তাই না? তো এখন শুধু আমাদেরকে ওরা এইটা দিবে, ওইটা করে দেবে, অমুক সমুক করবে, হ্যাঁ ফাইন, ওটাও চাই, ওটাও কোনো সমস্যা নাই, ওগুলির ব্যাপারেও জি আমাদের কথা বলতে হবে। জি কিন্তু জাতি হিসাবে যদি তোমার মানে আইনের শাসন বা এই সামাজিক উন্নয়ন করতে হয়, তাহলে ওই বেসিক ফান্ডামেন্টালস গুলিকে তোমার কাজ করতে অবশ্যই হবে, জি জাতি গঠনে এবং সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে। জি তারপরে তুমি গিয়ে ফলটা কেন এভাবে আসলো না, আগেই যদি আমরা জি ফল চাই আমাদের জাতির মধ্যে, তুমি একটা হিউজ পরিমাণ এডুকেশন ডেভেলপ করছো, মাদ্রাসা শিক্ষিত, জি তাদেরকে তাদের কর্মসংস্থান কি করছো? তারা শুধু মাদ্রাসায় যাবে, তারা শুধু মসজিদে যাবে, তারা শুধু আজান দিবে। জি তাহলে তুমি এই যে বিশাল জনগোষ্ঠীকে, সেই জনগোষ্ঠীকে তুমি যখন এয়ারপোর্টে নিয়ে দিবে, তখন এই এয়ারপোর্টে যখন একজন ইউরোপিয়ান তার
সাদা মানে তার স্বভাব যত ড্রেস পরে সে বের হবে বা এক্সেট্রা, তখন সে তাকে গালাগাল করবে। মানে বুঝতে তুমি তো পারছি। তার মেন্টালিটি ক্রিয়েট করতে পারো নাই। জি, তো ধন্যবাদ জনাব। হ্যাঁ, জি, জি। এবং আমরা আমরা যারা বিদেশ থেকে যাচ্ছি, এই যে আমরা যে বিভিন্ন আমাদের আলোচনায় উঠে আসছে, আমরা যে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি, দিস জি, ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালস প্রবলেম বিকজ অফ ইফ দে হ্যাভ দ্য মানে ওই রকম তাদের যদি মানে মানসিক বিকাশ বা উৎকর্ষ থাকতো, তাহলে তোমাকে সে ওই দৃষ্টিতে দেখতো না, তোমাকে জি, সে ভাইয়ের মতোই দেখতো। সে তোমাকে মনে করতো যে আমার জাতি গঠনে, দেশ গঠনে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সবকিছুতে আমার একটা দেহের যেমন অঙ্গ, তেমনি প্রবাসে যে আছে সেও আমার একটা দেহেরই অঙ্গ, তাকে জি, আমি আলাদাভাবে ট্রিট করতে পারবো না। তাহলে এই জি, ট্রিটটা করতো না, যেটার জি, জন্য আমাদের আম, আমাদের সোচ্চার হতে হবে। মানে হ্যাঁ, এগুলিও আইন কানুন করে বা রীতিনীতি এগুলিকে করে তুমি চেষ্টা করতে পারো, এবং অ্যাট দ্য সেম টাইম মানে আমার বেসিক ফান্ডামেন্টালস যদি ডেভেলপ না হয়, তাহলে আম, তাহলে তোমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ, এবং আসলে কতটা কাজে দিবে আমি জানি না। বুঝতে তো ধন্যবাদ জনাব জি কামরুল হাসান রাজীব। আপনি যেটা বলেছেন বৈষম্য শিক্ষা ব্যবস্থার বিষয়ে বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। আমি জনাব নুরুজ্জামান বিশ্বাসের কাছে লাস্ট ১ মিনিট, আমরা অলরেডি সময় শেষ পার হয়ে গেছে অনেক। জাস্ট ১ মিনিটে যদি একটা কনক্লুশন বলতেন আরকি যে আপনি তো শুনেছেন জনাব রাজীবকে। প্রবাসীদের চাওয়া পাওয়া আছে, দেশবাসীরও চাওয়া পাওয়া আছে। লাস্টে শুধু আমি একটা কথাই বলে শেষ করব। একটা কবিতা আছে, না পাইলাম কাছে যাওয়ার অনুমতি, না পাইলাম দূরে থাকার অধিকার, নিজে স্বাধীন নই, অপরের অধীনে জো নই, ঠিক যেন চুম্বকের মাঝখানে এক অসহায় ধাতু। এই ধাতুটা হচ্ছে প্রবাসী। প্রবাসী দেশেও থাকতে পারে না, দেশে তার অধিকার নাই, আবার জি, প্রবাসী অঢল সম্পত্তির মাঝেও আছে, দেশকে মিস করে, এর মাঝখানে একজন প্রবাসী। তো আমার জি, মনে হয় এই দূরত্বটা গুছানোর জন্য আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কিছু মানে প্রপোজ করা উচিত, যে আমরা আসলে দেশে কি এক্সপেক্ট করি, দেশ থেকে আমাদের কাছে কি এক্সপেক্ট করে। দেশ থেকে শোনা দরকার যে আসলে তাদেরও তো মানে অনেক চাওয়া পাওয়া থাকতে পারে আমাদের কাছে। জি, অবশ্যই, অবশ্যই, এরপরে দেশ অবশ্যই। রাখা উচিত। জি। ধন্যবাদ সবাইকে, যারা শুনছে সবাইকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ জনাব নুরুজ্জামান বিশ্বাস এবং জনাব কামরুল হাসান রাজীব, আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ ২ তোমাকেও। আ যে দর্শক বন্ধুরা, আমরা ২ জন প্রবাসীর কাছ থেকে শুনলাম। অনেক কিছু শুনেছি আমরা, আ অনেক কিছু জানতে পেরেছি। আ উম আমরা ইনশাআল্লাহ সামনে আরো শুনবো প্রবাসীদের কথা, প্রবাসীদের প্রত্যাশা, প্রবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে। আ আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।